আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের বল অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব। আশা করি তুমি এই এমসিকিউগুলো মনোযোগ সহকারে দেখলে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং এই নিয়মের যত এমসিকিউ আছে সকল এমসিকিউ তুমি সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। এখানে দেখো একটি এমসিকিউ দেওয়া আছে, স্পর্শ বল কোনটি? অর্থাৎ এখানে 4টি বল দেওয়া আছে, সেখান থেকে স্পর্শ বল কোনটি? এই এমসিকিউটি সমাধান করার জন্য আমি তোমাদের জন্য এই ডান দিকে স্পর্শ বলের সংজ্ঞা এখানে লিখে রেখেছি। দেখো, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে এসে অর্থাৎ সংস্পর্শে এসে তার উপর বল প্রয়োগ করে তখন তাকে স্পর্শ বল বলে। অর্থাৎ স্পর্শ বল হলো সংস্পর্শে এসে যে বল, সেটাই হলো স্পর্শ বল। তাহলে এখানে খেয়াল করে দেখো, দুর্বল নিউক্লিয় বল স্পর্শে আসার প্রয়োজন নেই, মহাকর্ষ বল স্পর্শে আসার প্রয়োজন নেই, চুম্বক বল স্পর্শে আসার প্রয়োজন নেই। অর্থাৎ এই 3টি বল স্পর্শ না আসেই একটি আরেকটির উপরে প্রয়োগ করতে পারে। আর চতুর্থ আছে দেখা যায় ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ বল অবশ্যই স্পর্শ থেকে প্রয়োগ করতে হয়, অর্থাৎ উত্তর হবে ঘর্ষণ বল, ঘ নাম্বার আনসার। এখানে দেখো আরেকটি এমসিকিউ দেওয়া আছে, কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা যায়? আমরা জানি বস্তুর ভর বেশি হলে জড়তা বেশি হয়, ভর কম হলে জড়তা কম হয়। অর্থাৎ জড়তার পরিমাপ করা হয় বস্তুর ভর দিয়ে। উত্তর হবে ঘ। পরবর্তীতে দেখো, এখানে আরেকটি এমসিকিউ, নিউটনের কোন সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়? অর্থাৎ নিউটনের কোন সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়? আমাদের নিউটনের 3টি সূত্র পড়লে আমরা বুঝতে পারি। নিউটনের প্রথম সূত্র থেকেই বস্তুর জড়তার ধারণা পাওয়া যায়, অর্থাৎ এখানে খ হলো আনসার। এখানে দেওয়া আছে জড়তা। জড়তা কি জিনিস সেটা আমাদের এখানে 3টি অপশন দেওয়া আছে, দেখি কয়টি সঠিক হয়। বস্তুর স্থির অবস্থা বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা হলো জড়তা। অর্থাৎ জড়তা, তাহলে আমাদের এটা 1 নাম্বার আনসার হবে 1। তারপরে বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে। আসলে বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে, জড়তা বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে না, এটা সমবেগে চলতে থাকে জড়তা। তাহলে এটা আমাদের 2 আনসার হবে না, সমত্বরণ হয় না, কারণ সমবেগ থাকলে সমত্বরণ হবে না। বস্তুর ভরের সাথে সম্পর্কিত, জড়তা অবশ্যই বস্তুর ভরের সাথে সম্পর্কিত, অর্থাৎ 3 হবে আনসার, অর্থাৎ 1 আর 3। তাহলে 1 আর 3 কোনটাতে আছে? খ নম্বরে আছে 1 আর 3, অর্থাৎ উত্তর খ হবে। এবার বলের মাত্রা কোনটি? আচ্ছা, মাত্রা আমরা প্রথম অধ্যায়ে মাত্রা আমরা শিখেছি, বলের মাত্রা কোনটি সেখান থেকে বের করতে পারি। তারপর আমরা এখানে একটু লিখি, বল হলো F ইকুয়াল টু এম এ। এই এম এম মানে ভর, ভরের মাত্রা আমরা জানি এম, আর ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, অর্থাৎ তাহলে বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। তাহলে এখানে কোনটা দেখি, এম এল টি ইনভার্স 2, অর্থাৎ আনসার এম এল টি ইনভার্স 2। এখানে দেখো, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, তারপরে বিভিন্ন ধরনের মৌলিক বলের পাল্লা আমাদের জানতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা মুখস্থ রাখতে পারি, সবল নিউক্লিয় পাল্লা হলো 10⁻⁻15, এটা আনসার হবে গ। এখানে দেখো, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয়? আমরা জানি 4টি মৌলিক বল আছে, এই যে এখানে দেওয়া আছে 4টি বল দেওয়া আছে। এখানে 4টি বলের মধ্যে কিছু মৌলিক বল আছে। এটা আসলে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা রশ্মি বের হয়, এটা উত্তর হবে গ। খেয়াল করে দেখো, সবচেয়ে দুর্বল বল কোনটি? আমাদের 4টি মৌলিক বল আছে, 4টি মৌলিক বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, তারপরে শক্তিশালী হলো তাড়িৎ চুম্বক বল, তারপরে শক্তিশালী হলো দুর্বল নিউক্লিয় বল, তারপরে শক্তিশালী হলো মহাকর্ষ বল। অর্থাৎ সিরিয়াল অনুযায়ী 1 নাম্বার সবল হলো সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে ক। অর্থাৎ 4টি মৌলিক বলের মধ্যে কে বেশি সবল কে বেশি দুর্বল,
কার পরে কার সিরিয়াল এটা আমাদের মনে রাখতে হবে। কোন বলের লব্ধি শূন্য? কোন বলের লব্ধি শূন্য? খেয়াল করে দেখো, এখানে 4টি বল দেওয়া আছে: অসাম্য বল, অস্পর্শ বল, সাম্য বল, স্পর্শ বল। অর্থাৎ এখানে আমরা জানি সাম্য বলের সংজ্ঞা অনুযায়ী যদি বলগুলোর লব্ধি শূন্য হয়, বলগুলি লব্ধি শূন্য হয়, তাহলে আমাদের সেই বলকে সাম্য বল বলবো। সেটা আনসার হবে গ। এটা আমরা সাম্য বলের সংজ্ঞা থেকেই পাই। সাম্য বলের সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা। এখানে খেয়াল করে দেখো, অস্পর্শ বল দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল। অস্পর্শ বল দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল, এটা ঠিক আছে, 1 নাম্বারটা। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল, অর্থাৎ অস্পর্শ বল সংঘর্ষের সময় অস্পর্শ বল ক্রিয়াশীল থাকে না, এটা স্পর্শ বল থাকে। অর্থাৎ সংঘর্ষের সময় বস্তু স্পর্শ করতে হয় একটা আরেকটাকে। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময়, এটা আসলে অবশ্যই স্পর্শ বল, চেয়ারের সাথে ব্যক্তির স্পর্শ থাকে। তাহলে এটা 2 নাম্বার কাটা, 3 নাম্বার কাটা, এখানে আনসার হবে 1 নাম্বার, অর্থাৎ এখানে আমাদের অপশন হলো ক। এবার এখানে আরেকটি এমসিকিউ আছে, দেখো, ভরবেগের একক কোনটি? আসলে এটা ভরবেগের একক যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। ভর হলো এম আর বেগ হলো ভি। তাহলে এম এর একক হলো, ভরের একক হলো কেজি, আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হলো ভরবেগের একক। আসলে এখানে আমরা তাহলে দেখি কোনটি। এই যে খ হইল আনসার, কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো ভরবেগের একক। তারপর ভরবেগের মাত্রা কোনটি? ঠিক আগের মতো আমরা এখানে মাত্রা বের করতে পারি। ভরবেগের মাত্রা, ভর এবং বেগ। ভরের মাত্রা হলো এম, আর বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। এটা আমরা 1 নাম্বার অধ্যায় থেকে মাত্রা আমরা ভালোভাবে জেনেছি। তাহলে এম এল টি ইনভার্স 1 হলো ভরবেগের মাত্রা। এম এল টি ইনভার্স 1, অর্থাৎ ক হবে আনসার এখানে। আচ্ছা, এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, খেয়াল করো। কোনো 5 কেজি ভরের স্থির বস্তু 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? এখানে খেয়াল করে দেখো, চূড়ান্ত ভরবেগ, চূড়ান্ত মানে অর্থাৎ শেষ ভরবেগ কত হবে? শেষ ভরবেগ কত হবে? বস্তুর ভর কিন্তু ফিক্স থাকবে, ভর ফিক্স থাকবে, শেষ ভরবেগ নির্ভর করবে বস্তুর শেষ বেগের উপরে। তাহলে এখানে বস্তুর শেষ বেগ কত হবে? শেষ বেগের সূত্র হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। স্থির বস্তু যেহেতু ইউ 0 হবে, আর এ হবে হলো এই যে ত্বরণ এ হলো 3, আর টি টাইম হলো 3 সেকেন্ড, টাইম হলো 3। তাহলে 3 গুণ 3 হলো 9 মিটার পার সেকেন্ড। এই 9 মিটার পার সেকেন্ড হলো বস্তুর শেষ বেগ। তাহলে ভরবেগ কত হবে? শেষ ভরবেগ কত হবে? শেষ ভরবেগ হলো পি ইকুয়াল টু এম ভি। এম হলো বস্তুর ভর 5, আর বেগ হলো 9, 5 নং 45, অর্থাৎ 45 কেজি মিটার পার সেকেন্ড। 45 কেজি মিটার পার সেকেন্ড। এখানে অপশন একটু ভুল দেওয়া আছে, এখানে কেজি হবে কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ আনসার হবে ক। আনসার হবে ক। নেক্সট, এখানে আরেকটি এমসিকিউ দেওয়া আছে, খেয়াল করে দেখো। কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কি রূপ হবে? খেয়াল করে দেখো, আমরা ভরবেগের সংজ্ঞা থেকে আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে পি ইকুয়াল এম ভি, ভরবেগ। অর্থাৎ ভরটা ফিক্স থাকবে, আর বেগ যদি দ্বিগুণ হয়ে যায়, 2v হয়ে যায়, তাহলে ভরবেগ হবে 2mv। অর্থাৎ ভরবেগ ছিল আগে mv ছিল, এখন 2mv হয়ে গেল, অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। বেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে অপরিবর্তিত থাকবে, এটাও সঠিক আনসার না। অর্ধেক হবে, এটাও সঠিক আনসার না। গ হলো দ্বিগুণ হয়ে যাবে, গ হলো আনসার। নেক্সট, এখানে খেয়াল করে দেখো, দুটি বস্তু পরস্পর বিপরীতমুখী হয়ে চলতেছে। এ একটি বস্তু, বি একটি বস্তু, পরস্পর বিপরীতমুখী হয়ে চলছে। তাহলে এখানে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? বস্তুদ্বয়ের মিলিত বেগের মান আমরা বের করতে পারি সূত্রের সাহায্যে। আমরা জানি মিলিত বেগের সূত্র হলো ভি ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
আচ্ছা, M1 হলো বস্তুর ভর, অর্থাৎ প্রথম বস্তুর ভর, এখানে 4 কেজি, ব্যাগ হলো 12, তারপরে প্লাস এখানে দ্বিতীয় বস্তুর ভর হলো 6 কেজি, আর ব্যাগ হলো, এটা U2, ব্যাগ হলো 4 মিটার পার সেকেন্ড, এখানে মাইনাস হবে যেহেতু বিপরীতমুখী, যে কোনো একটা মাইনাস হলেই হবে, 12 মিটার পার সেকেন্ড অথবা 4 মিটার পার সেকেন্ড, যে কোনো একটি মাইনাস দিলেই হয়ে যাবে। তারপরে M1 হলো প্রথম বস্তুর ভর হলো 4 আর দ্বিতীয় বস্তুর ভর হলো 6, তাহলে নিচে কত আসতেছে, নিচে আসতেছে 10 আর উপর হচ্ছে 4 বারং 48, 48 মাইনাস 4 6 24, 24, তাহলে 24/10 ইকুয়াল টু 2.4, 2.4 মিটার পার সেকেন্ড হলো এটার মিলিত বেগ, 2.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে আনসার হবে ক। এবার মিলিত হওয়ার পর বস্তুর দ্বয় কোন দিকে যাবে, এটি আরেকটি এমসিকিউ, অর্থাৎ একটি উদ্দীপক দিয়ে দুটি এমসিকিউ, এই একটি এমসিকিউ আর এখানে আরেকটি। মিলিত হওয়ার পর বস্তুর দ্বয় কোন দিকে যাবে, এটা আমরা একদম শর্টকাটে আনসার করতে পারি। মিলিত হওয়ার পরে কোন দিকে যাবে খেয়াল করে দেখো, এই 4 12 48, প্রথম বস্তুর ভরবেগ হলো 48 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ হলো এই যে 4 6 24, 24। যেহেতু প্রথম বস্তুর ভরবেগ বেশি, অর্থাৎ প্রথম বস্তু যেই দিকে যাচ্ছে মিলিত বস্তুর বেগও, মিলিত বস্তুও সেই দিকে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম বস্তু হলো এ বস্তু, তাহলে এ বস্তুর দিকে যাবে, এটা আনসার হবে ক, আনসার ক। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারি, অথবা এটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা অঙ্ক করেও বের করে ফেলতে পারি সূত্রের সাহায্যে। নেক্সট, 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। কত বল প্রয়োগ করা হলে, এখানে কত বল, অর্থাৎ বল জানতে চেয়েছে কত বল, আমরা কি জানি F ইকুয়াল টু এম এ। এম হলো 10 কেজি, এখানে এই যে দেওয়া আছে 10 কেজি, 10, আর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 ইকুয়াল টু 4 10 40, 40 নিউটন, অর্থাৎ এটার বল হবে 40 নিউটন। এখানে আনসার হবে খ, আনসার খ এটা। এবার খেয়াল করে দেখো, এখানে আরেকটি এমসিকিউ দেওয়া আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের তারপর কি এখানে দিছে ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখানে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এখানে শুধু সমানুপাতিক হবে, এখানে আনসার হবে গ, সমানুপাতিক। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি, যারা নিউটনের দ্বিতীয় সূত্রটি না পারো এটা মুখস্থ করে নিবা। নেক্সট, নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়, একটু আগে আমরা জানলাম নিউটনের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই আমরা বলের পরিমাপ করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র ভালোভাবে পড়ে নিলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায়। নেক্সট, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন অর্থাৎ 100 নিউটন বল 0.1 সেকেন্ড সময়ব্যাপী ক্রিয়া করলো, ত্বরণ কত? আচ্ছা, এখানে আমরা ত্বরণ একদম ইজিলি বের করতে পারি, খেয়াল করে দেখো ত্বরণের সূত্রটা কি আমরা জানি, এখানে আমরা জানি F ইকুয়াল এম এ, এখান থেকে আমরা লিখতে পারি A ইকুয়াল টু F বাই এম। F কত? 10 নিউটন বল, অর্থাৎ 100 নিউটন বল, 100, আর ভর হলো 10 কেজি, 10, তাহলে এটা আমরা 10 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 1 নাম্বারটা আমাদের সঠিক বলতে পেয়ে গেলাম। এবার ভরবেগের পরিবর্তন হবে 10 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের পরিবর্তন কি আমরা জানি এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু এফ টি, অর্থাৎ এইটা ভরবেগের পরিবর্তন, আমরা এফ টি গুণ করলে পেয়ে যাচ্ছি এফ কত, এখানে এফ হলো 100 নিউটন আর টি হলো এই যে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, অর্থাৎ এটা 10 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাও সঠিক আনসার, দুইও সঠিক আনসার হবে। আচ্ছা, এবার আমরা দেখি বলের ঘাত।
আমরা এখান থেকে আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার বলের ঘাতের সমান। এটা আমরা জানি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের ঘাতের সমান। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যেহেতু 10 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে বলের ঘাতও 10 হবে, অর্থাৎ 10 নিউটন সেকেন্ড। তাহলে 3 নাম্বারটাও সঠিক। তাহলে সেই ক্ষেত্রে 1 2 3 তিনটিই সঠিক। তাহলে এখানে আমার আনসার হবে ঘ। নেক্সট, এখানে খেয়াল করে দেখো, একটি চিত্র দেওয়া আছে। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সময় বনাম ব্যাগের একটি চিত্র। এখান থেকে জানতে চাইছি দুইটি এমসিকিউ দেওয়া আছে, এই একটি আর এই একটি। প্রথমটি হলো গাড়িটির ভর 600 কেজি হলে উদ্দীপকের বিসি অংশে বাধাদানকারী বলের মান কত। এই যে বিসি অংশে বাধাদানকারী বলের মান, এই প্রান্তটা এখানে, এই যে আমরা এখানে 5 মিটার পার সেকেন্ড বেগ পর্যন্ত এসে এখানে শেষ হয়েছে, আর টাইম হয়েছে এখানে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বাধাদানকারী বলের মান বের করতে হলে আমাদের ত্বরণ লাগবে। তাহলে এখানে ত্বরণ হবে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কত, শেষ বেগ হলো 5, এই যে এটা শেষ বেগ, আর আদি বেগ হলো 10। তাহলে 5 মাইনাস 10 ডিভাইড বাই সময় হলো 5 সেকেন্ড, এই যে এখানে 5 সেকেন্ড। তাহলে এখানে -5 ডিভাইড বাই 5, তাহলে এটা ত্বরণ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমাদের তাহলে বাধাদানকারী বল আমরা কিভাবে বের করব? আমরা জানি F ইকুয়াল এম এ। এম কত, 600 কেজি, আর এ হলো -1। তাহলে এখানে 600 মাইনাস 600 নিউটন। এই যে মাইনাস দ্বারাই আমরা এটা বুঝবো বাধাদানকারী বল, মাইনাস দ্বারা বুঝবো। তাহলে এখানে শুধু বাধাদানকারী বল হবে 600, মাইনাস দ্বারা বাধাদানকারী বোঝাচ্ছে, আর 600 নিউটন দ্বারা বল বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের আনসার হবে গ, এই যে 600 নিউটন, এটাই সঠিক আনসার। এবার পরবর্তী এমসিকিউটি দেখি, চিত্রের কোন অংশে গাড়িটি সমবেগে চলছে? এটা একদম ইজিলি, এটা আমরা গতি অধ্যায় থেকে আমরা জেনেছি। এই যে এ বিন্দুতে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে বেগ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটার এ এবং বি এর মধ্যবর্তী পুরো রেখাটাই 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত হলো সমবেগে চলছে, অর্থাৎ এ বি হলো সমবেগের অংশ এটা। তাহলে এবি অংশটি সমবেগে চলছে, তাহলে এখানে সমবেগের গতিশীল হবে এবি অংশ, অর্থাৎ এখানে আনসার হবে খ। নেক্সট, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? এটা আমাদের একদম টোটালি মুখস্থ রাখতে হবে, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। আমরা জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে কোনটা সঠিক হয়? 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। হ্যাঁ, আনসার হবে গ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এখানে কি কি আছে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/4 হবে, অর্থাৎ ব্যাসার্ধের সমান। আমরা নর্মালি জানি কি, কোন ব্যাসার্ধের সমান উচ্চতা, অর্থাৎ উচ্চতায় জি এর মান জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে ব্যাসার্ধের সমান উচ্চতা মানে এখানে এইচ এর জায়গায় আমরা ব্যাসার্ধ বসাবো, জি এম আর প্লাস আর, ব্যাসার্ধের জায়গায় আর বসাইলাম, অর্থাৎ সরি উচ্চতার জায়গায় আর বসাইলাম, এটা হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জি এম বাই 2 আর হোল স্কয়ার। 2 আর হোল স্কয়ার দিলে এটা আমাদের পেয়ে যাচ্ছি 1, আচ্ছা, জি এম বাই 4 আর স্কয়ার। এই 4 আর স্কয়ার মানে এটা আমরা লিখতে পারি 1/4 ইন্টু জি এম বাই আর স্কয়ার। এই যে জি এম বাই আর স্কয়ার, এটা হলো অভিকর্ষজ ত্বরণ, আর এটার সাথে 1/4 গুণ হচ্ছে, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/4 হবে। 1 নাম্বার সঠিক। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে খেয়াল করে দেখো, অভিকর্ষজ ত্বরণ আমরা সূত্র জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এতে থেকে বোঝা যাচ্ছে জি সমানুপাতিক 1/r স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, এটা বোঝা যাচ্ছে জি সমানুপাতিক 1/r স্কয়ার। তার মানে এইটাও সঠিক। এটা আমরা সমানুপাতিক কেমনে লিখলাম? জি এম হলো ধ্রুবক, এই ধ্রুবক উঠাই দিলে
জি সমানুপাতিক 1/r² লেখা যায়। এবার উচ্চতার উপর নির্ভর করে, তাহলে অভিকর্ষজ ত্বরণ অবশ্যই উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণ কমবে, উচ্চতা কমলে অভিকর্ষজ ত্বরণ বাড়বে। উচ্চতার উপর নির্ভর করে 3 নাম্বারটাও সঠিক। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা প্রশ্নটা একটু একটু সঠিকভাবে ওইভাবে করা হয় না, একটু ভাষাগত সমস্যা আছে। অর্থাৎ এখানে সবগুলোই অভিকর্ষজ ত্বরণ সম্পর্কিত প্রশ্ন। তাহলে এখানে আমাদের আনসারটা হয়ে যাবে ঘ, 1 2 3 তিনটি। নেক্সট, স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন নির্ণয় করা হয়। বস্তুর ওজন নির্ণয় করা হয়, এখানে ওজন অপশনটা নাই, অর্থাৎ অভিকর্ষজ বল হলো ওজন, অভিকর্ষজ বল যেই কথা আর ওজন একই কথা। তাহলে এখানে বস্তুর ওজন বা অভিকর্ষজ বল নির্ণয় করা হয় স্প্রিং নিক্তির সাহায্যে। নেক্সট, ক্রিয়াবল F1 ও প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বা তৃতীয় ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? নিউটনের তৃতীয় থেকে আমরা জানি ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল এবং বিপরীতমুখী। তাহলে ক্রিয়া বল হলো F1 আর প্রতিক্রিয়া বল হলো F2, অর্থাৎ ক্রিয়া সমান প্রতিক্রিয়া। আর বিপরীতমুখী হওয়ার কারণে এখানে একটা মাইনাস দেওয়া লাগবে। তাহলে F1 ইকুয়াল টু মাইনাস F2, এরকম কোনো অপশন নাই এখানে। তাহলে এইটা যদি আমরা F2টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে F1 প্লাস F2 ইকুয়াল টু 0, অর্থাৎ এই অপশনটা আছে। এটা আনসার হলো যে দেখো গ এর মতো, এই যে আনসারটা গ, F1 প্লাস F2 ইকুয়াল টু 0, যে F1 প্লাস F2 ইকুয়াল টু 0। নেক্সট, খেয়াল করে দেখো, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? আচ্ছা, এটা আমাদের বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র জানি আমরা জানি mv ইকুয়াল টু মাইনাস mv। m হলো বন্দুকের ভর, এখানে v হলো বন্দুকের পশ্চাৎ বেগ, স্মল m হলো গুলির ভর, আর এখানে স্মল v হলো গুলির বেগ। তাহলে এখানে আমাদের v বের করতে হবে, v ইকুয়াল মাইনাস mv ক্যাপিটাল M মাইনাস স্মল m হলো 10 গ্রাম, এই যেখানে দেওয়া আছে 10 গ্রাম, 10 গ্রামকে কেজি নিলে 0.01 কেজি। আর বেগ দেওয়া আছে এখানে, যে বন্দুক থেকে এত বেগে গুলি, অর্থাৎ গুলির বেগ হলো 500, তো 500 দেওয়া আছে। আর ভর হলো এই যেখানে বন্দুকের ভর 2 কেজি, বন্দুকের ভর 2 কেজি, ক্যাপিটাল M হলো 2 কেজি, 2 কেজি। তাহলে ওখানে কি হচ্ছে মাইনাস 500, এটা হলে 5/2, অর্থাৎ মাইনাস 2.5, এটা মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে পশ্চাৎ বেগ কথাটা উল্লেখ আছে, তাহলে অতএব হবে আমাদের আনসার হবে 2.5। পশ্চাৎ শব্দটা থাকলে মাইনাস উঠে যাবে পরে, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আনসার হবে খ, আনসার হবে খ, 2.5 মিটার পার সেকেন্ড। নেক্সট, এখানে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? এটা অবশ্য আমাদের মনে রাখতে হবে। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হলো আবর্ত ঘর্ষণ। এটা আসলে গড়ায় গড়ায় চলে, এই জন্য এটার বাধা কম পায়, এটা বাধা কম পায়, ঘর্ষণটা একটু কম হয়। তাহলে সবচেয়ে দুর্বল বল হলো আবর্ত ঘর্ষণ। নেক্সট, এবার খেয়াল করে দেখো, একটি 10 কেজি ভরের বস্তু চলার সময় 5 নিউটন ঘর্ষণ বল অনুভব করে, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, গতি ও ঘর্ষণ গুণাঙ্কের আমরা সূত্র জানি, মিউ ইকুয়াল টু এফ কে ডিভাইড বাই আর। এই আর হলো প্রতিক্রিয়া বল, এখানে এফ কে এর জায়গায় এফ কে, আর আর এর জায়গায় আমরা লিখতে পারি এম জি। আচ্ছা, এফ কে কত দেওয়া আছে? চলার সময় 5 নিউটন ঘর্ষণ বল, অর্থাৎ এফ কে হলো 5, আর কত এখানে ভর আছে 10 কেজি, 10, আর জি এর মান 9.8। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পেয়ে যাব 5/98, 5/98। এটা যদি আমরা ভাগ করি এটা আমরা পেয়ে যাব 0.051, 0.051। দেখো এই অপশনটি আছে কিনা, এই অপশনটি নাই, কিন্তু কাছাকাছি আছে ঘ। তাহলে এটার আনসার হবে ঘ,
আনসার হবে ঘ, সঠিক আনসার হবে ঘ। নেক্সট, তেল, মোবিল এবং গ্রিস জাতীয় পদার্থকে বলা হয় অয়েনমেন্ট, অস্পর্শবল, লুব্রিক্যান্ট, প্লাজমা। আসলে তেল, মোবিল এবং গ্রিস এগুলি গাড়িতে ব্যবহার করা হয় বা কোনো মেশিনারিজে ব্যবহার করা হয় পিস্টনকে পিচ্ছিল রাখার জন্য। অর্থাৎ এটা পিচ্ছিলকারী পদার্থ, ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্ট, তাহলে এটা হলো পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। তেল, মোবিল, গ্রিস এগুলো হলো লুব্রিক্যান্ট জাতীয় পদার্থ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টস করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।